আজলান পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল, বউটার কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষে হলো না। আজলান ভুরুকুচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো? পালঙ্ক থেকে পড়ে যাওয়া হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। ওকে এখন হাঁটতে অবধি পারছে না। তোকে তো কিছু বলাও যায় না। আমাকে কিছু না বললে বুঝবো কি করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি। তোকে কেন যে বিয়ে করাতে গেলাম। আজলান রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামল। অনেক বাছাবাছির পর থিন স্পোর্ট উইন্ডব্রেকার আল্ট্রালাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার চুল আঁচড়ে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আঁচড়ালো। আমেনা বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকেই তার এসব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। বউটা সহ্য করছে এই বেশি, কিছু বলতেও পারেন না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আইজাকে ডেকে বলল, ওকে বোরকা পরিয়ে দে, মঈনকে গাড়ি বের করতে বল। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? আজলান বলল, ওখানে পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন, আল্লাহ সুবুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সাথে গল্পগুজব করছে। এই বাড়িতে এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পোল্টি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সব সময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখকে খোঁচা দিয়ে কথা বলেন, যেটা বাড়ির অন্যরা সহজে ঠাহর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখের চাহনি দেখে তিথি স্পষ্ট বুঝতে পারে এ যেন খোঁচা নয়, ওই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চড়। দৃশ্যটা ভাবতেই তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতেও দম বন্ধ লাগছিল ব্যথায়। আইজা বোরকা পরিয়ে দিতেই আজলান বলল, চলো। তিথি মুখ গোমড়া করে চেয়ে বলল, আমি মুখটুক কিছুই ধুইনি। আজলান বলল, তোমার মুখ দেখছে কে? আম্বিয়া বেগম বললেন, ওর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা, ও মনে হয় সাজগোজ করার কথা বলছে। তিথি বলল, এক্স্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শাট আপ, চলো, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতেই তিথি কোমরে হাত চেপে ও মা রে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল। তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তিথি বলল, তোমার কোলে উঠবো আমি? কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই। আফতাব সাহেব মঈনকে উদ্দেশ্য করে বলল, মঈন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এটুকু করতে পারবে না? মঈন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান ওনার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, মঈন, গাড়ি স্টার্ট দাও। মঈন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, বেআক্কেল একটা, ওর বউ মঈন কোলে নেবে কেন? নাতিপুতি হয়ে গেছে, এখনো আক্কেল হয় না বুড়োর। তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে তার একটু আয়ু ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো। তিথি কিচ্ছু বলল না। ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগে ভুলে গেছে। হঠাৎ করে মাথায় এলো, আরে একে কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকঝকে নীল আকাশের ওই রংধনুর মতো রঙিন ছিল। হাসি খুশি চঞ্চলমতি তিথি সে। এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে? ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল, সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কিনা সেই ব্যাপারেও কথা বলল। কোমরের এক্সরে এবং এমআরআই করাতে বলল এবং পরামর্শ দিল সব সময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে, ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাগত স্বরে বলল, প্রেগন্যান্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্য ভালো বেবির কিছু হয়নি,
অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারত। তিথি পুরোটা সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইঞ্জেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমে আসার পর 2-একটা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে। তিথি কথা বলায় স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বকর বকর করে মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলেও আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? তিথি বলল, দৌড়াতে পারবো, ছুবে না একদম, অসহ্য লাগে। আজলান বলল, তার আবার ছেড়ে গেল। তিথি বলল, তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না? তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রটা করেছ, তোমাকে আমি ছাড়ব না। বলেই আজলানের বাহু খামচে দিয়ে টলমলে চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছু পিছু কে দৌড়েছে তার প্রমাণ আমার কাছে আছে। শুকনো দরদ দেখাচ্ছ এখন? ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরের এই কোলাহল তিথির একটুও ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পানসে লাগে, যেন কোথাও একটুও স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষের দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে। তিথির জীবনে এরকম কেউই আসেনি। না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছা করেছে। যার দিকেই 2 পা এগিয়েছে সেই তাকে 10 পা পিছিয়ে যেতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মঈনকে সে বলল, ভাইয়া, একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট ফুচকা খাবো। মঈন আজলানের দিকে ফিরে চাইল। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। মঈন বলল, স্যার। আজলান বলল, ওইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? তিথি বলল, হ্যাঁ খাবো, তুমি চলে যাও, আমি ভাইয়ার সাথে ফিরব। আজলান বলল, আমি খেতে দেব না তোমাকে, শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও তো করতে হবে তোমাকে। তিথি বলল, ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে মা মা এরকম সুযোগ আর পাবে না। মঈন ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। আজলান বলল, ও গুঁতো মারবে কি করে? তিথি বলল, সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি কখনো মা হয়েছ নাকি কখনো হবে? আজলান বলল, মেহবুব, তোমাকে আমি ওয়ার্ন করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল, তোমার চুমুর চাইতে স্বাস্থ্যকর আছে। আজলান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মঈন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখে সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে তার জন্য আর মঈনের জন্য ফুচকা অর্ডার দিল। আজলান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, এইসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখল। এত সুন্দর পুরুষ মানুষকে সে ভালো টালো বাসতে পারেনি কেন? অথচ তার মতো কালো বুচকি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে? কথায় আছে না, কপালে থাকলে সে অটোমেটিক্যালি চলে আসে। আজলান শেখও তার জীবনে অটোমেটিক্যালি চলে এসেছে। তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মঈন আজলানের উদ্দেশ্যে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। আজলান বলল, তুমি ওর সাথে তাল মিলাচ্ছ? এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল, এত স্বাদ কে? আজলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে? পেটের সব গ্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মঈনের। আজলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমকে বলে উঠল, এই তোরা গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই, এসব জেনে আপনি কি করবেন? আজলান বলল, গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শশা ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কচলাচ্ছিস, এসব স্বাস্থ্যকর? মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই জ্ঞান দিয়েন না তো, অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খায়েন না, ব্যাস। আজলান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না, এখানে এত মাছি কেন? দোকানি বিরক্তিকর গলায় বলল, আরে ভাই কি সমস্যা আপনার? না খাইলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমরা বসে নাই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দে সাথে বউদের জন্য নিয়ে গেছে। আজলান বলল, আমি ঝামেলা বাঁধাচ্ছি?
তিথি ফুচকা মুখে পুরে দ্রুত গিলে ফেলে আজলানকে বলল, এখানে ঝামেলা করো না প্লিজ। আজলান তাকে সরিয়ে দিয়ে বলল, এখনও ঝামেলার কি দেখলে ডার্লিং, অনেক কিছু দেখার বাকি আছে এখনও। দোকানি তিথিকে বলল, আপা টাকা দিয়া যান। মঈন এসে কিছু বলতে যেতেই আজলান বলল, তুমি কথা বলবে না, মেহবুব গাড়িতে যাও। তিথি বলল, কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুচকার টাকা মঈন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতে বসে রইল তিথি। তন্মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো, গায়ে ক্যাজুয়াল ফুলহাতা সাদা শার্ট আর কালো প্যান্ট। আজলান একপাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর সাহস কত, আমার সাথে তর্ক করছে। তিথি বলল, তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধড়ফড়িয়ে উঠল তার। আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। আজলান বলল, সিল পড়বে তোর দোকানে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলেই ঘাড় বেঁকিয়ে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখে চেয়ে রইল। তিথির আরও বেশি ঘৃণা জমল লোকটার ওপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলান গর্জে উঠল, চুপ! তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, মঈন গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলা বলি করল। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমারে একবার সুযোগ দিন। আজলান জানালার কাচ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়। তিথি বলল, কি পাষাণ তুমি। আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি তাই তুমি প্রতিশোধ নিয়েছ না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আজলান বলল, আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখন অবধি তেলাপোকার স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না।